করোনা ভাইরাসের টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর দ্বিতীয় ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু দুটিই বাড়ছে। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকার লোকসান পোষাতে মানুষ ছুটছে। যখন স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার তখনই পথে ঘাটে কর্মস্থলে এ নিয়ে উদাসীনতা। আরও সচেতনতার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফে। সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। করোনা হেল্প ডেস্কে সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে থাকছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বিএসএমএমইউ। থাকছেন ডাক্তার শামীন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া থাকছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আর সাথে আছে আমি সৌমিত্র সৌভ্র। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। দেশে 7,000 ছাড়ালো করোনায় মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,339 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 34 জনের। করোনা রোগী শনাক্তের 280তম দিনে এসে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 4,89,178 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 12,630টি। সেখানে শনাক্তের হার 16.54%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,185 জন। মোট সুস্থ 4,17,503 জন। দর্শক, আমাদের এই আয়োজনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনে, ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে ফোন করতে পারেন। আর 982405 এই নাম্বার স্ক্রিনে কিছুক্ষণ পর দেখতে পাবেন নিশ্চয়ই নাম্বারটি কিছুক্ষণ পর। এছাড়াও ফেসবুকে কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছেন তার ছেলের ব্যাপারে। বয়স 6 মাস 4 দিন ধরে তার কাশি, সাথে সর্দি, অ্যামব্রক্স 6 ফোঁটা 2 বার এবং নাকে 2টি নরসল ড্রপ, দুই নাকেই নরসল ড্রপ 2 ফোঁটা দিনে 2 বার করে দিচ্ছিলেন, কমছে না। সর্দির জন্য দুধ টেনে খেতে পারে না। পরামর্শ চেয়েছেন, 4-5 বার তার পায়খানা করে লিখেছেন, এবং শক্ত খাবার দিতে পারবেন কিনা। 6 মাস বয়স। হ্যাঁ, আসলে অনেকগুলি সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি, আপনাকে ধন্যবাদ। প্রথম যেটা সবাইকে জানানোর প্রয়োজন যে এই সময় বাচ্চাদের যে সর্দি কাশি যদি একটু হচ্ছে, তার সাথে তো একটু আমি বলবো পাতলা পায়খানাটা হচ্ছে, এটা একদমই এটা নিয়ে চিন্তা করবেন না। আমরা প্রায় এই ধরনের রোগী পাচ্ছি যে সর্দি, একটু সামান্য জ্বর, কাশি আছে এবং পাতলা পায়খানা হচ্ছে। এই সময়ে কিন্তু এই ধরনের একটু লুজ মোশন হয়ে থাকে, সেটা একেবারেই ভাইরাস জনিত। সুতরাং এইটার জন্য বাড়তি কোনো সতর্কতা লাগবে না। বুকের দুধ যেটা খাওয়াচ্ছিলেন সেটা খাইয়ে দেবেন, এবং মায়ের খাওয়া দাওয়ায় কিন্তু কোনো রকম বিধিনিষেধ আরোপ করা যাবে। আপনি জিঙ্ক সিরাপ একটু আসলে খাওয়াতে পারেন। জিঙ্ক সিরাপ 1 চামচ করে প্রতিদিন একবার 10 দিন একটু খাইয়ে দেন। আর এই বয়সে 6 মাস যেহেতু পার হয়ে গিয়েছে, এই সময় আপনি প্রতিবার মল ত্যাগের পরে আমরা বলবো 10 চামচ করে যদি একটু আপনি স্যালাইনটা খাওয়ান। স্যালাইন বাড়ানোর নিয়ম কিন্তু বড়দের মতো। আর কাশির জন্য যেটা অ্যামব্রক্স খাওয়াচ্ছেন একটু বেশি খাওয়াতে হবে। অ্যামব্রক্স ড্রপ খাওয়ান আপনি 8 ফোঁটা করে 3 বার একটু দেন। নরসল ড্রপটা আপনি দিতে পারেন। যদি দেখেন যে না, তারপর আসলে নাক বন্ধ জন্য খেতে পারছে না, তাহলে আপনি নরসলের পাশাপাশি আফরিন নেজাল ড্রপ 0.25%, এটা 1 ফোঁটা করে দুই নাকে 2 ছিটে দিবেন, দিনে 3 বার একটু দেন। আর যদি সর্দি বেশি হয়ে থাকে, আমরা বলি এন্টিস্টা, এই সিরাপটা দেন একটু 1.5 ml, অথবা যেটা ড্রপার না থাকে আপনি 3 ভাগের 1 চামচ দিনে 3 বার একটু দিতে পারেন। এই সবকিছু দেওয়ার পরে এই সময় যেহেতু একটু করোনাকাল, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া একটু কষ্টকর। সেজন্য যদি দেখেন যে 4-5 দিন এগুলো ব্যবহার করার পরও এই কাশি সর্দি থেকে যায়, সেক্ষেত্রে জিমেক্স এই সিরাপটা আপনি 3 ভাগের 1 চামচ বা 1.5 ml দিনে একবার 5 দিন খাওয়াতে পারেন। এই ওষুধগুলো যদি একটু গ্রহণ করেন আর ঠান্ডা থেকে যদি দূরে রাখেন, বারবার বুকের দুধ খান, আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস যেহেতু পার হয়ে গিয়েছে, আপনি শক্ত খাবার কিন্তু এখন শুরু করতে পারেন। অল্প অল্প করে এটা দেওয়ার একটু অভ্যাস করেন। অবশ্যই বুকের দুধটা চালিয়ে যেতে হবে 2 বছর বয়স পর্যন্ত, আর শক্ত খাবার এই সময় আপনি শুরু করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার এস এম মোস্তফা জামান সুব্রত নামে একজন লিখেছেন, তার বয়স 35 বছর, যশোরে বাড়ি। তার 4 মাস আগে সর্দি জ্বর হয়েছিল, হোমিওপ্যাথি ঔষধ খেয়েছিলেন, 3 দিনের মধ্যে জ্বর ভালো হয়ে যায়। জ্বর সেরে যাওয়ার পর হাত পা গরম থাকতো, মনে হতো জ্বর আছে, কিন্তু টেম্পারেচার পেতেন না তিনি থার্মোমিটারে। তো তিনি বেশ কয়েকটি ওষুধ খেয়েছেন, অ্যান্টিবায়োটিক খেয়েছেন, সেফিক্সিম, ডক্সিসাইক্লিন খেয়েছেন, অ্যামোক্সিসিলিন খেয়েছেন, এবং মক্সিফ্লোক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন 15টা, সেফটি বুটেন সম্ভবত তাও খেয়েছেন। এখন শীতকাল এসে গেছে, ফলে তার এই জ্বর নিয়ে তার এক ধরনের শঙ্কা রয়ে গেছে, এবং এই যে শরীরের তাপমাত্রা বেশি থাকে, তার এই যে সার্বিক চিত্র, সেটি ঠিক এখন যে তিনি সমস্যা হিসেবে বলছেন তা নয়। কি বলবেন? ধন্যবাদ সুমিত্র। আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশের অনেক মানুষ
সারা বছর অকারণে অ্যান্টিবায়োটিকের মতো একটি গুরুত্বপূর্ণ সেবন করেন চিকিৎসকের পরামর্শ ছাড়া, অথবা যারা ট্র্যাডিশনাল হিলার বিভিন্ন আমাদের ফার্মেসি থেকে দিয়ে দিচ্ছেন। আসলে জ্বর এবং জ্বর দুটি বিষয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য। আমরা বলে থাকি একজন সুস্থ মানুষের শরীরের সাধারণ যে তাপমাত্রা, সাধারণ ভাষা 36°C এবং ফারেনহাইটে বললে 98.4 এরকম ডিগ্রি ফারেনহাইট। কিন্তু সেটি কিন্তু দুভাবে বাড়তে পারে। একটি হলো যে শরীরে যদি কোনো ইনফেকশন বা প্রদাহ বা কোনো জীবাণু ঘটিত কোনো সমস্যা থেকে থাকে, তার জন্য তাপমাত্রা যদি শরীরের যে তাপমাত্রা স্বাভাবিক বললাম তার যদি বেশি হয়ে থাকে, সেটাকে আমরা জ্বর হিসেবে আখ্যায়িত করি। আরেকটি বিষয় শরীরের মেটাবলিজম, যেটি আমাদের সারা বছর যে আমরা বিভিন্ন খাওয়া দাওয়া করছি, মানুষের ক্রিয়া বিক্রিয়া, শরীরের ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, এই যে মেটাবলিজম যদি কোনো কারণে তার সমস্যা হয়ে থাকে, সে কারণে কিন্তু শরীরের তাপমাত্রা বাড়তে পারে, যেমন হাইপারথাইরয়েডিজম বা অন্যান্য শরীরের যে থাইরয়েড ফাংশনের কিছু জটিলতা। অর্থাৎ শরীরের তাপমাত্রা বেশি হওয়ার সাথে যদি কিছু উপসর্গ পাই, তাকে আমরা জ্বর বলবো এবং থার্মোমিটারে ভাসতে হবে। যেই জ্বর থার্মোমিটারে না ভাসে তাকে আমরা কোনো মতেই জ্বর বলবো না এবং তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক সেবন করতে নিষেধ করে থাকি। সুতরাং জ্বর আর জ্বর কিন্তু এক নয়। এবং তার জন্য তিনি প্রশ্ন করেছেন আসলে কি জ্বর ওষুধ খেতে হবে না খেতে হবে না। আমরা বলবো এর জন্য তিনি ওষুধ খাবেন না, তাকে দেখতে হবে আসলে তার জ্বর হয়েছে কিনা। এই জন্য আপাতত তাকে বলবো যে থাইরয়েড THS এবং FT4 এই পরীক্ষাটি করবেন, CBC পরীক্ষাটি করবেন। যদি তার শ্বাসকষ্ট থাকে, অনেক সময় অ্যালার্জি জনিত কারণ হতে পারে, সিরাম IgE পরীক্ষাটি করবেন, বুকের একটি এক্সরে করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে এবং জ্বর থাকলে অনেক সময় আমরা প্রস্রাবে একটি ইনফেকশন আছে কিনা সেটিও আমরা তদন্ত করে বের করি। অর্থাৎ তিনি চিকিৎসকে দেখাবেন, চিকিৎসক যদি মনে করেন পরীক্ষা দরকার আছে, তাহলে আমরা কিছু তদন্ত করে রোগ ধরবে, তারপরে আমরা ওষুধ দিব। অযথা অ্যান্টিবায়োটিক সেবন না করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমাদের দেশে এখন অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু এই দর্শকের জন্য নয়, আমি সারা বাংলাদেশ সবার প্রতি বিনীত অনুরোধ যে অযথা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেবন করবেন না এবং কেউ প্রেসক্রাইব করবেন না। ধন্যবাদ। তবে দর্শক আপনাকে বলবো আপনি বেশি অ্যান্টিবায়োটিক খাবার প্রয়োজন নেই। যদি কখনো দেখেন জ্বর থার্মোমিটারে ভেসে থাকে, তখন আপনার চিকিৎসকের সাথে আলোচনা করে প্রথমে নাপা জাতীয় ওষুধ খেতে পারেন, ট্যাবলেট, প্যারাসিটামল, এবং অ্যান্টিবায়োটিক খাবার আগে অবশ্যই জেনে শুনে বুঝে অ্যান্টিবায়োটিক সেবন করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনার বড় ধরনের কোনো সমস্যা হবে না। এর জন্য সাধারণ যে স্বাস্থ্যবিধি সবসময় আমরা দিচ্ছি সেগুলো মেনে চলবেন এবং ঠান্ডার সময় ঠান্ডা লাগাবেন না দয়া করে। আশা করছি আপনি ভালো থাকবেন। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার শামীম আব্বাসী, অর্পিতা ধর নামে লিখেছেন, তার বয়স 19, অবিবাহিত, তার পিরিয়ড ইরেগুলার, ওজন 40 কেজি, উচ্চতা 5 ফিট 2। প্রায় সময়ই পিরিয়ড সঠিক সময় হয় না, 1-1.5 মাস অফ থাকে। বর্তমানে পিরিয়ড হচ্ছে না, 19 তারিখে 2 মাস পূর্ণ হওয়ার কথা তিনি লিখেছেন। পিরিয়ড যেন রেগুলার হয় আর ব্যথা যেন না করে, তার জন্য কি করতে পারেন তিনি, করণীয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় যে ইরেগুলার মিনিস্ট্রেশন আসলে অনেক কারণে হয়। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে ওভারওয়েটের যে বিষয়টি থাকে সেটি হচ্ছে ওনার ক্ষেত্রে নেই, কারণ 40 কেজি ওজন। এখানে আমরা সেই কারণটিকে ধরতে পারছি না। এখন অন্য যে কারণগুলোর কারণে ইরেগুলার মিনিস্ট্রেশন হয় সেই কারণগুলোর এখানে ইভালুয়েশন খুব প্রয়োজন আছে। যেমন TSH লেভেল যদি নরমালে না থাকে তাহলে ইরেগুলার মিনিস্ট্রেশন হয়, প্রোল্যাকটিন লেভেল যদি হাই হয় সে কারণে হয়। আমরা অনেক সময় কিন্তু এরকম চিকন মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যে পিসিওর প্রবলেমটা পাই। পিসিওর একটা বড় অংশ ওবেসিটিতে ভোগে, কিন্তু যারা এরকম শুকনা পাতলা তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে এখন একটা অংশ কিন্তু আমরা পলিসিস্টিক ওভারিয়ান পাচ্ছি। সেটার একটা কারণ হতে পারে কিন্তু এখানে। আর যখন আপনার 2 মাস বা 1.5 মাস বা 3 মাস মাসিক বন্ধ থাকে এবং তারপরে যখন মেনস্ট্রুয়েশনটা হয়, তখন কিন্তু সেটি একটি ক্র্যাম্পিং পেইন তৈরি করে, যার ফলে তখন যখন ব্লাডটা ফ্লো হয় তার সাথে একটা ক্র্যাম্পিং পেইন হয়। দিস ইজ ভেরি ন্যাচারাল এবং নর্মাল। এখন আমাদের কয়েকটা জায়গায় কাজ করতে হবে। আমরা বলবো যে সেরাম TSH, প্রোল্যাকটিন এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন পরে উনি যদি আমাদেরকে রিপোর্টটি জানাই, আমরা বলে দিতে পারবো যে কোনো দিকে প্রবলেম আছে কিনা। আর এই মুহূর্তে আমি তাকে যেটা বলবো সেটা হচ্ছে যে উনি একটু উইথড্রল ব্লিডিং করবেন, প্রোজেস্টেরন জাতীয় কিছু দিয়ে। বাজারে নরমেস পাওয়া যায়, ট্যাবলেট নরমেস, যদি উনি খান সেটা সকালে 2টো রাতে 2টো খাওয়ার পরে 5 দিন খাওয়ার পর যখন ছেড়ে দিবেন একটা উইথড্রল ব্লিডিং হবে। এই উইথড্রল ব্লিডিংটা পেতে পেতে আমরা যদি একটা রিপোর্ট পেয়ে যাই 3টা ইনভেস্টিগেশনের, তাহলে কিন্তু সেটা বেটার হবে ওনার জন্য। আর ইনভেস্টিগেশন রিপোর্ট যাই আসুক না কেন, মাসিককে রেগুলার করার জন্য 3 মান্থস আমরা একটা ওরাল পিল জাতীয় ওষুধ নিতেই পারি। ওনাকে আমি বলবো ডেজোলন উনি নিতে পারে, অথবা আপনার যদি রোজান 28 বাজারে পাওয়া যায় সেগুলো নিতে পারে। সেটা হচ্ছে মাসিকের 3য় দিন উনি শুরু করবে। 3য় দিন শুরু করার
করার পরে ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টানা খেতে হবে, তারপরে ছেড়ে দেওয়ার পর মাসিক হলে আবার সেকেন্ড যে পাতাটা সেটা শুরু করতে হবে। এই নিয়মে টানা 3 মাস। আর এর মধ্যে রিপোর্ট গুলো আমাদেরকে জানালে অ্যাকর্ডিং টু দ্য কজ আমরা হয়তো বাকি ট্রিটমেন্টের কথাটি বলতে পারবো। এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের ট্রিটমেন্ট নিতে নিতে অনেকের আবার ওবেসিটি ডেভেলপ করে। সো বডি ওয়েট যেন ঠিক থাকে, খাওয়া দাওয়ায় যেন সুষম খাবার থাকে, রক্ত শূন্যতা যেন না থাকে, এই জায়গাগুলো ঠিক রাখতে হবে। অ্যাংজাইটি স্ট্রেস দূর করতে হবে, রাতে ঠিক সময় ঘুমাতে হবে। এই নিয়মগুলো মানলে আশা করছি উনি ভালো থাকবে। ধন্যবাদ ডাক্তার শামিন আব্বাসী। ডাক্তার আবু সৈয়দ শিমুল, সবুজ কুমার সরকার লিখেছেন তার বাচ্চার বয়স 18 মাস, ওজন 10 কেজি, বমি এবং পাতলা পায়খানা হচ্ছে গত কয়েকদিন ধরে, পেট ফুলে আছে, মলে বিশ্রী গন্ধ, রবিবার রাতে 8-10 বার বমি হয় এবং ভোর থেকে 10-12 বার বমি করেছে। এই অবস্থা অমিডন সিরাপ, এমিস্টেট সিরাপ, সুজাইম ট্যাবলেট, ওরসালিন খাওয়ানো হচ্ছে। অবস্থার পরিবর্তন না ঘটায় জিম্যাক্স সিরাপ, ফিনিক্সটেন এবং ফিনিক্সটেন ক্যাপসুল এবং ফিলমেট সিরাপ খাওয়ানো হচ্ছে। তাও তার অবস্থা পাল্টায়নি, কোনো কিছু খেতে যাচ্ছে না, পেট ফুলে আছে। কি করবেন? আসলে পাতলা পায়খানার কথাও নিশ্চয়ই উনি বলেছেন। এই সময় যেহেতু একটু পাতলা পায়খানার সময় যেটা হয় যে পটাশিয়াম বের হয়ে যায়, সেজন্য পেটটা কিন্তু ফুলে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে শুধু আপনি অনেকগুলো ওষুধ কিন্তু খাইয়ে ফেলেছেন। একটু আগে কিন্তু অধ্যাপক মোস্তফা জামান বলেছে যে অহেতুক অ্যান্টিবায়োটিক বা এই ধরনের ওষুধ না খাওয়ানোর জন্য। রীতিমতো আপনি জিমেক্স খাইয়েছেন, ফিলমেট খাইয়েছেন, এগুলো কিন্তু এত ছোট বাচ্চার ডায়রিয়ার জন্য কিন্তু ফিলমেট বা এই ধরনের ওষুধের কিন্তু আসলে প্রয়োজন নেয়। সেটাই আমরা তো এখানে পরামর্শ দিব, কিন্তু আপনি সহ সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু একটু জরুরি। কারণ দেখেন অনেক ওষুধ খাইয়ে ফেলে যেটা কিন্তু সাইড ইফেক্টও রয়েছে, পরবর্তীতে এই ওষুধগুলো বাচ্চার ক্ষেত্রে কাজ নাও কিন্তু করতে পারে। এই ক্ষেত্রে যেটা আপনি করবেন, একটু ডাবের পানি খাওয়ালে কিন্তু পটাশিয়াম আছে প্রচুর, কলা খাওয়াতে পারেন। এগুলোতে কিন্তু এই সময় আমরা বলি খাওয়াতে, তাহলে পেট ফুলা যে ভাবটা সেটা কয়েকদিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে। এটা কেন ঠিক হচ্ছে না, কেন এটা বড় ধরনের কিছু কিনা আমি বলবো না, যেহেতু তার পাতলা পায়খানা হচ্ছে, সুতরাং পেটের ভেতরে যে আমরা বলি যে পেটের যে আমরা পাকস্থলী বা অন্যান্য অংশে যে প্যাঁচ খেয়ে যাওয়া বা বন্ধ হয়ে যায় তেমন কিছু তো না। সুতরাং এইটা পাতলা পায়খানার সাথে যে পেট ফুলে, যেটা কিন্তু আবার গ্যাসের জন্য না, আপনি অনেকগুলো গ্যাসের ওষুধ খাইয়েছেন, কিন্তু গ্যাসের ওষুধ খাওয়াতে কিন্তু পাতলা পায়খানাটা আরো বেশি হচ্ছে। সুতরাং এই পেটের যে ফোলাটা সেটা অবশ্যই পটাশিয়াম চলে যাওয়ার কারণে। সেটা আপনি একটু কলা খাবেন আর ডাবের পানিটা যদি খাবেন, সাথে স্যালাইন খাওয়াতে হবে, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আসলে এই জিনিসটা কমে গিয়েছে। এই সময় তাহলে আপনি শুধু একটু জিঙ্ক যেটা খাওয়াচ্ছিলেন সেটা খাবেন, যেটা 18 মাস বয়স। যদি ফর্মুলা কোনো মিল খাইয়ে থাকেন অবশ্যই সেটা কিন্তু বন্ধ করবেন। আর কাঁচা কলা দিয়ে যদি একটু তরকারি দিয়ে খাওয়ান ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর একটু স্যালাইন খান, বুকের দুধটা কন্টিনিউ করেন। যদি জ্বর না থাকে, পায়খানার রং দেখবেন একদম পাতলা পানির মতো, এই জিনিসগুলো যদি থাকে, অন্য কোনো আমরা বলছি সবুজ পায়খানা না, লাল পায়খানা না, বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে না, জ্বর নাই, তাহলে বুঝতে হবে এই সময়ের পায়খানা কিন্তু অবশ্যই ভাইরাস জনিত। একটু ধৈর্য ধরে যে কয়েকদিন স্যালাইন খাইয়ে দেন, আগামী 3-4 দিনের মধ্যেই কিন্তু ভালো হয়ে যাবে। হয়তো ওষুধ খাওয়ানোর একদমই প্রয়োজন নেই। ধন্যবাদ ডাক্তার আবু সৈয়দ শিমুল। ডাক্তার এস এম মোস্তফা জামান তুহান সাইফ ইভান লিখেছেন, তার আম্মুর জন্য লিখেছেন, তার বয়স 44 বছর। 2 বছর আগে একজন কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী তিনি এই ওষুধগুলো খেয়ে আসছেন। কার্ডিনো 2.5, পেজ 0.5, নরিয়াম 5, থাইরিন 25। কিন্তু মাঝে মধ্যে ওষুধ একদিন মিস গেলেও তার মাথা ঘোরায়, আর ওষুধ নিয়মিত খাওয়ার পরেও ঘুমের মাঝে দম বন্ধ হয়ে আসে, ঘুম ভেঙে যায়, বুক প্রায় ভারী হয়ে থাকে এমন মনে হয়, প্রেশার হাই থাকে বেশিরভাগ সময়, লো হয়ে যায় কখনো কখনো, এটি তিনি লিখেছেন। আসলে প্রথম এটাকে আবার বলবেন একটু, প্রথম যে সমস্যাটি তিনি লিখেছেন যে 2 বছর আগে একজন কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী ওই ওষুধগুলো খাচ্ছিলেন, কার্ডিনোর 2.5, পেস 0.5, নরিয়াম 5, থাইরিন 25। জি ধন্যবাদ। আসলে এখন তার সমস্যা বুকে ব্যথার কথা, তাই তো? হ্যাঁ, এবং প্রেশার বেশি থাকে বেশিরভাগ সময়। জি ধন্যবাদ। আসলে তিনি কার্ডিনোর যে ওষুধটি খাচ্ছেন সেটি আসলে আমরা প্রেশারের জন্য ব্যবহার করে থাকি। এছাড়া বুক ধরফর থাকলেও আমরা এই ওষুধটি ব্যবহার করে থাকি, এবং যদি এই 5 মিলিগ্রামে কাজ না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো তাকে আরেকটি ওষুধের সঙ্গে যোগ করতে। যেমন তিনি যদি কার্ডিনোর রাতের বেলায় 5 মিলিগ্রাম খেতে থাকেন, সকাল বেলায় ম্যাট্রিক্স এসআর 1.5। ডাক্তার এস এম মোস্তফা জামান কার্ডিনো 2.5 বলেছেন উনি। হ্যাঁ, এবং উনি আরেকটি লিখেছেন যে একদিন যদি মিস যায় তাও ওনার মাথা ঘোরায়, এই ধরনের সমস্যা হয়। জি, তাহলে বলবো কি যে তুমি 2.5 খেতে থাকেন তাহলে এটি 2 বেলা করবেন। সুতরাং যেহেতু আসলে মাপের যদি আমরা মানে মাপ জানতে পারতাম যে আসলে তার রক্তচাপ কত, যদি বলতে পারতেন তাহলে আরো সুবিধা হতো। তবে এটি অত্যন্ত স্বল্প মাত্রার ওষুধ, আপনি 2.5। আমি মনে করি যে যদি তার প্রেশার এইটির কন্ট্রোল না হয় আর নিয়ন্ত্রণ না আসে,
এই 2.5 দুবেলা খাবেন, তাতে করে তার প্রেশার নিয়ন্ত্রণে আসবে, বুক ধড়ফড় কমে যাবে। আর তিনি থাইরয়েড খাচ্ছেন, ওষুধটি আসলে মনে হচ্ছে বলতে তার মানে থাইরয়েড সমস্যা আছে, সেটি খেয়ে যদি নিয়ন্ত্রণে থাকে সেটি যেরকম আছে সেরকম চলবে। বাকি যে ওষুধগুলো বলছেন সেটি আসলে মাথা ব্যথার জন্য, মাথা ঘোরার জন্য নোরিয়াম বা অন্য কিছু খাচ্ছেন, তার জন্য টেনশন বা দুশ্চিন্তা থেকে হতে পারে, সেটি খেতে থাকুক। তবে কি কারণে তার মাথা ঘুরছে, মাথা ব্যথা হচ্ছে, সেটি আসলে তদন্ত করে দেখা উচিত। আমি বলবো একটি এক্সরে করবেন, এক্সরে পিএনএস ওএম ভিউ, যেটি আসলে সাইনোসাইটিস থাকতে পারে, এর সাথে একটি সিরাম আইজিই অ্যালার্জি টেস্ট করবেন, এবং চোখের কোনো সমস্যা আছে কিনা চোখটি দেখাতে পারলে ভালো হয়। কানের কোনো সমস্যা নেই, কানের চিকিৎসকের পরামর্শ শুনবেন যে শুনতে কোনো সমস্যা আছে কিনা বা দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা আছে, এগুলো আসলে দেখানো দরকার। আমার দৃঢ় বিশ্বাস তার বড় কোনো খারাপ কিছু হবে না। আর তিনি যে ওষুধগুলো খাচ্ছেন, যদি ঘুম ঠিক মতো ঘুমাতে পারেন, ঘুমটি ভালো মতন হয়, তাহলে আরো আমরা বলবো যে ভালো হয়ে যাবেন। যদি দেখেন যে ঘুমের সমস্যা থাকে এবং দুশ্চিন্তা থাকে, আতঙ্ক থাকে, ট্যাবলেট পেজ 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, আগে যে ওষুধগুলো খাচ্ছেন তার সাথে। আর যে ওষুধটি প্রেশারের জন্য খাচ্ছেন, প্রেশারের জন্য 2.5, সেটি দুবেলা খাবেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি আগের থেকে ভালো হয়ে যাবেন এবং তিনি আগামী দিনগুলো ভালো থাকবেন, তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, এই রোগীর ব্যাপারে যদি আপনার কিছু যুক্ত করার থাকে, তিনি নারী, বয়স 44, থাইরয়েডের জন্য তিনি ওষুধ খাচ্ছিলেন, যদি আপনি কিছু বলা থাকে। আরেকটি প্রশ্ন রয়েছে আপনার জন্য। নওশিনীরা নামে একজন লিখেছেন, তার মায়ের নাম নাহিদা, 43 বছর বয়স, 57 কেজি ওজন, 3 মাস আগে পিছলে পরে কোমরে ব্যথা পেয়েছিলেন, মেরুদণ্ডের নিচে পেটের পেছন বরাবর। তখন একজন ডাক্তার তাকে মাইলাক্স 50 মিলিগ্রাম খেতে বলেছেন, রেস্টে থাকতে বলেন। থাইরয়েড টেস্ট করে রিপোর্ট TSH লেভেল 5.8 এসেছিল, থাইরয়েড 25 খাচ্ছেন। সমস্যা হচ্ছে মাঝে মাঝে পা ঝিনঝিন অবশ হয়ে যায়, বেশিক্ষণ হাঁটতে পারেন না, পায়ের পাতা ঘামে, ঠান্ডা হয়, কোমরে তেমন ব্যথা নেই কিন্তু অস্বস্তি লাগে বলছেন, শোয়া থেকে উঠলে মাথা ঘুরে, এগুলো বলেছেন তিনি। আর পানির শেক দিচ্ছেন, একটা কোরালক্যাল ডি, নিওবায়ন 2 দুটা খাচ্ছেন সকাল এবং রাতে। করোনার কারণে এক্সরে করাতে পারেননি, তার করণীয় যদি আপনি কিছু বলেন। এখানে আসলে যে সমস্যাগুলো আমার কাছে মনে হচ্ছে, এটি তো আসলে গাইনোকোলজিক্যাল থেকে মানে মেডিসিনের সমস্যা বেশি মনে হচ্ছে। আমাদের যে পেশেন্টই আসলে তার সমস্যাগুলোর কথা জানিয়েছেন, আমার কাছে যেটা মনে হয় যে গাইনোকোলজিক্যাল কিছু পয়েন্ট অফ ভিউতে, যেমন ধরুন যে পেলভিসে কোনো ইনফেকশন যদি থাকে, অনেক সময় আমরা এরকম কিছু সিমটম পাই। অনেক সময় ইউটিআই কিছু পেশেন্ট লং স্ট্যান্ডিং ইউটিআই আছে, তারা কিন্তু এরকম ভাবে আমাদের কাছে প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে আমি যদি একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি আর ইউরিন আরএমই করে আমাদেরকে জানাই, তাহলে মনে হয় যে সেই রিপোর্টটা দেখে আমরা ওষুধ দিব। এই মুহূর্তে অহেতুক অ্যান্টিবায়োটিক দিতে চাচ্ছি না, কারণ অলরেডি রোগীরা ভেরি রেসিস্টেন্ট এগেইনস্ট দ্য অ্যান্টিবায়োটিক। এছাড়া আমার কাছে মনে হয় নিউকোস বি ওষুধটা খুব ভালো কাজ করে এই ধরনের প্রবলেমে, সেটা যোগ করা যেতে পারে। বাকিটা একটু অধ্যাপক মোস্তফাজামানকে আমি অনুরোধ করবো যে উনি যদি কিছু যুক্ত করতে চান এখানে। নিশ্চয়ই ডাক্তার এস এম মোস্তফাজামান, সংক্ষেপে বিরতির সময় হলো। আসলে ঠিকই বলেছেন। আসলে তিনি কিন্তু একটি ভালো একটি ইতিহাস দিয়েছেন যে 3 মাস আগে পিছলে পরে কোমরে ব্যথা পেয়েছিলেন। সুতরাং এই ইতিহাস থেকে কিন্তু আমরা কিন্তু অনেকটাই নিশ্চিত যে কোমরে একটি আঘাতজনিত যে ট্রমা, যে সমস্যাটা হয়েছিল তার থেকে কিন্তু ব্যথা হতে পারে। তার সঙ্গে শারমিন আব্বাসী বললেন যে বয়সের জন্য কিন্তু তার বয়স কিন্তু এত বেশি নয়, মাত্র 43 বছর বয়স। হয়তো এখনো তার মাসিক বন্ধ হয়েছে কিনা আমি জানি না, তবে থাইরয়েডের যে সমস্যার জন্য তিনি ওষুধ খাচ্ছেন, খেতে থাকুন। মায়োলাক্স আমরা দিয়ে থাকি, ভিটামিন যে নিউকোস বি সেগুলো আমরা দিয়ে থাকি, ক্যালসিয়াম দিয়ে থাকি, এগুলো তো দেই। কিন্তু বুঝতে হবে যে তার যদি সত্যিকার অর্থে তার পিছলে পড়ে যান, সেখানে কোনো সমস্যা থেকে থাকেন, অর্থোপেডিক চিকিৎসকে দেখানোর পরে কিছু ব্যায়াম শিখিয়ে দেন তারা, এবং অনেক সময় তাকে সেখানে কিছু গরম ছ্যাঁক দিতে পারলে ভালো হয়। কিন্তু যদি এক্সরেতে করতে পারতেন, যেটি তিনি করতে পারেননি, তাহলে কোনো বড় ধরনের সমস্যা থাকলে ধরা পড়তো। কিন্তু একটা বিষয়, যেহেতু এতদিনে বড় কোনো সমস্যা হয়নি, এক্সরে করলে কিন্তু বড় কিছু ধরা নাও পড়তে পারতো। অনেক সময় কোমরে ব্যথা, আমরা কিছুটা গরম ছ্যাঁক দিয়ে একটু ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি। যদি দেখেন যে ট্যাবলেট প্যারাসিটামল একটি করে 3 বেলা খেতে পারেন, খেলে যদি কমে যায়। তবে একটি কথা বলতে, যদি গুরুত্বপূর্ণ খারাপ কিছু হতো, তাহলে কিন্তু যদি হাড় ভেঙে যেত, তাহলে কিন্তু এত সময় তিনি এত অল্প ওষুধে কিন্তু ভালো থাকতো না, সেক্ষেত্রে আরো কষ্ট হতো এবং এখানে বড় ধরনের জটিলতা হতো। আমার বিশ্বাস তার বড় ধরনের সমস্যা নেই, কিছু ব্যায়াম বা যদি একটু মেসেজ করা যায় অথবা একটু ছ্যাক দেওয়া যায়, গরম ছ্যাক, আস্তে আস্তে ভালো থাকবেন এবং একজন অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি আরো ভালো থাকবেন। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফাজামান। ডাক্তার শারমিন আব্বাসী, আপনাকে ধন্যবাদ। নওশিনের আপনি শুনলেন যে এখনই শঙ্কিত হওয়ার কিছু নেই। যা হোক দর্শক, একটা বিরতির সময় হলো করোনা হেল্প ডেস্ক থেকে, একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন।
দর্শক আপনারা পরামর্শ পেতে সরাসরি ফোন করতে পারেন ৯৮২৪০৫২ এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকে যুক্ত থাকতে পারবেন এবং সেখানে আপনাদের যে সমস্যা সেগুলো তুলে ধরতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনাদেরকে সেই সমস্যার সমাধান নিশ্চয়ই দেবেন। জনাব আবু সাইদ শিমুল, আমরা একটা প্রশ্ন পেয়েছি। হাসান মেহেদি সানজিল তিনি লিখেছেন ভোলা থেকে, তার মেয়ের বয়স 4 মাস 5 দিন, ওজন 6 কেজি, 7-8 দিন ধরে ওর ঠান্ডা, শ্বাস নিলে বুকের ভেতরে শব্দ হয়, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় কিছুটা, কি করবেন? আসলে নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়েছে, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জির কারণে হতে পারে। যেহেতু 4 মাস বলেছেন বয়স, সেক্ষেত্রে বুকের দুধটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে। নর্সল নেজাল ড্রপ একটু আপনি দেন, সেটা 1 ফোঁটা করে 2 নাকে যদি 7-8 বার একটু দিতে পারেন। আর যেটা একটু ঘর ঘর শব্দ হচ্ছে, সেজন্য আপনি ব্রোডিল সিরাপটা, সেটা 3 ভাগের 1 চামচ বা 1.5 ml, এটা দিনে 3 বার একটু খাওয়ান। যদি দেখেন যে নাক দিয়ে পানি পড়ছে সাথে সাথে, সেই ক্ষেত্রে পেডিয়ামিন সিরাপটা একটু আপনি দিতে পারেন, সেটাও 3 ভাগের 1 চামচ করে 2 বার দেন। বুকের দুধ নিশ্চিত করলে এবং ধুলাবালি, মশার কয়েল, এগুলো তো আমরা প্রতিদিন বলছি, এগুলি থেকে যদি একটু দূরে রাখেন, জ্বর না থাকে, এই কাশিগুলো যেতে একটু সময় লাগবে, যেতে অ্যালার্জি এবং একটু শীত পড়তে শুরু করেছে, কিন্তু তাই বলে যে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে তা কিন্তু নয়। যে নিয়মগুলি বললাম এবং যে ওষুধগুলি দিলাম, সেগুলি একটু গ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে আপনার সমস্যা বলুন। স্যার, আমার মাইনুল নাম, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। জি, আমার 1.5 বছর আগে গ্যাস্ট্রিকে আলসার হয়েছে, তো লিভারেও সমস্যা, তো আমি ট্রিটমেন্ট করাইছি, ওখান থেকে রিপোর্ট করার পর ওষুধ দিয়েছে অনেকগুলো, খাওয়ার পর কমতেছে না। তো পরে গত 15 দিন আগে চট্টগ্রাম মেডিকেল থেকে ওখানে দেখাইছি, এখন ওখান থেকে আমাকে 3টে ওষুধ দিয়েছে, আগের রিপোর্ট ওগুলো দেখে। তো এখন এগুলো খাইতেছে, এখন এটি কি কোনো এফেক্ট করবে কিনা? কি ওষুধ খাচ্ছেন? ওষুধগুলোর নাম বলুন। ওষুধ একটা হচ্ছে সিরাপ গ্যাবিলাক, আর একটা হচ্ছে পাইটোলিক স্কোয়ার অ্যান্টিবায়োটিক, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোপিট। এই 3টে ওষুধ খাইতেছি এখন। তো এখন এটা আমার কোনো এফেক্ট করবে কিনা স্যার, এটা বিষয়ে একটু ডাক্তারের সাথে কথা বলতে। আমি কি দু একটি প্রশ্ন করতে পারি? জি স্যার, জি করেন। আপনার কি রোগ বলেছে? পরীক্ষায় কি ধরনের সমস্যা ধরা পড়ছে বলতে পারবেন কি? হ্যাঁ স্যার, পরীক্ষা ধরা পড়ছে, আপনি এন্ডোস্কোপি করছে, ওখানে আমার আলসার হয়েছে, আর আলসার ধরা পড়ছে, আর লিভারের চর্বি জমছে। আচ্ছা, NTH পাইলোরি করেছিল কিনা আপনার এই ধরনের একটা পরীক্ষা? রক্তের গ্যাস্ট্রিকের একটা পরীক্ষা, NTH পাইলোরি? না স্যার, আপনাকে যে পাইলটের যে খেতে দিয়েছে, এটা কি 1 পাতা করে 2 বেলা খেতে দিয়েছে? হ্যাঁ স্যার, 1 পাতা করে, হ্যাঁ, 2 সকালে বিকেলে খেতে দিয়েছে। জি, আমি আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনি শুনুন, আমি বলছি আপনাকে, আসলে আপনার যে সমস্যাটি, বাংলাদেশে অনেক মানুষের এই সমস্যা, এবং তারা বিভিন্ন জায়গাতে এক চিকিৎসক দেখে আরেক চিকিৎসক দেখাচ্ছে, নানা জায়গায় তারা যাচ্ছে। আসলে কি বুঝতে হবে যে গ্যাস্ট্রিক বলে কোনো রোগ নেই। আমরা পেটের সামগ্রিক যে সমস্যা সবগুলোকে একত্রে রোগীরা প্রকাশ করে থাকে গ্যাস্ট্রিক বলে। গ্যাস বলে কোনো রোগ নেই, সবার পেটে গ্যাস থাকে, গ্যাস ছাড়া কোনো মানুষ নেই। কিন্তু এটা এক ধরনের অনুভূতি, কারো সমস্যা হয়, কারো সমস্যা হয় না। এটা বুঝতে হবে যে গ্যাস্ট্রিক নিয়ে আপনারা যতটা চিন্তা করেন অত বেশি চিন্তা করার কারণ নেই। তবে আরো কিছু সমস্যা হতে পারে, যেমন নন আলসার ডিসপেপসিয়া হতে পারে, ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে। যে কোনো কারণে হোক, যেহেতু রোগীর কষ্ট হয়, সেজন্য তারা একটি চিকিৎসক থেকে আরেক চিকিৎসকে যাচ্ছেন। এন্ডোস্কোপিতে আপনি যেটা করেছেন, সেটাতে হয়তো সামান্য সমস্যা, আর গ্যাস্ট্রিক হলেও, যেটা আপনারা সাধারণ ভাষায় আমরা বলি যে এটা আলসার হলেও কিন্তু ভয়ের কিছু নেই। সেটা কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব এই প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা আপনারা বিভিন্ন নামে ওষুধ পাওয়া যায়, এখন অনেক ওষুধ পাওয়া যায়, সেগুলো খেলে ভালো হয়ে যায়। কিন্তু যখন ভালো হয় না, অনেকে সারা বছর খান, তারপরেও ভালো হয় না, তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে অন্য কোনো খারাপ কারণে, যেটা আপনি গ্যাস্ট্রিক বলছেন, সেই সমস্যাটা হয় কিনা। আপনার জন্য আমরা বলে থাকি যে পৃথিবীতে একটি জীবাণু ঘটিত একটি গ্যাস্ট্রিক এসেছে, আমরা বলি H পাইলোরি। এই ব্যাকটেরিয়া দিয়ে, বুকে যেমন নিউমোনিয়া হয় ব্যাকটেরিয়া দিয়ে, আমরা বলি পেটের গ্যাস্ট্রিকটাও H পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত গ্যাস্ট্রিক বা আলসার হয়ে থাকে। তার জন্য কিন্তু প্রতিদিন, মানে আমরা বলি 21 দিন একটা কোর্স দিয়ে থাকি, যেটা আপনি পাইলোট্রিপ খাচ্ছেন, সকালে 1 পাতা, রাতে 1 পাতা, 1 পাতার মধ্যে 3 থেকে 4টি ওষুধ, অর্থাৎ গ্যাস্ট্রিকের জন্য আপনি হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এবং চিকিৎসক এর জন্য আপনাকে সাবধান করে দিয়েছেন যে ওষুধটি খেলে কারো কিন্তু সমস্যা হয়, জটিলতা হয়।
সেজন্য আপনাকে যেহেতু একটু আশঙ্কা প্রকাশ করেছেন, অনেকেরই হয়, বেশি করে পাতলা পায়খানা হয়, আমাদের কাছে আসে, অর্থাৎ আমরা জেনে শুনে নিশ্চিত হয়ে ওষুধটি দিতে চাচ্ছি। কিন্তু যেহেতু অনেক সময় এই NTH পাইলোরি এই ধরনের পরীক্ষা করি, আরো কিছু পরীক্ষা করে নিশ্চিত হয়ে দেই না, করে কি রোগীর কষ্ট বা উপসর্গ বেশি হলে এটা দিয়ে দেওয়া হয়। কিন্তু আমি মনে করি যে আপনার এটি আসলে খাবার আগে আরো ভালো করে দেখা উচিত, বোঝা উচিত যে ওষুধটি খাবেন কিনা। তবে যদি আপনার NTH পাইলোরি পজিটিভ হয়ে থাকে রক্তের পরীক্ষা, তাহলে আমরা অনেক সময় পাইলোরি ওষুধটি 1 পাতা সকালে 1 পাতা রাতে দেই, একটি 14 দিন বা 21 দিন একটি কোর্স দেওয়া হয়, অনেক সময় এটাতে উপকার পাওয়া যায়। আপনি নিশ্চিন্তে খেতে পারেন। যদি দেখেন সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বন্ধ করে দিবেন। তবে মনে রাখবেন যে এই সমস্যার জন্য আপনাকে শুধু ওষুধ খেলে হবে না, যেসব কারণে আপনার এই সমস্যাটি বাড়ছে পেটের, সেগুলো, যেমন অনেকে আছে যে একটু শাক খেলে সমস্যা হয় এবং রুটি খেলে সমস্যা হয়, যার যে খাদ্যের সমস্যা সেটি আপনাকে অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি বেশি করে পানি পান করতে হবে। আর এক্সারসাইজ বা হাঁটাহাঁটির কোনো বিকল্প নেই। পেটের যে এক্সারসাইজ, আমরা বড় বড় শ্বাস নিয়ে আবার শ্বাস ছাড়তে পারি, যেমন ফুসফুসের যেরকম উপকার আসে ব্যায়ামটি, পেটেরও কিন্তু পেটের উপর চাপ পরে বড় শ্বাস নিলে সেরকম কিছু ব্যায়াম করবেন। আমার বিশ্বাস আপনি যদি আমাদের পরামর্শ মেনে চলেন কিছুটা ভালো থাকবেন। তবে কিছু ওষুধ আপনাকে মনে হচ্ছে সবসময় খেতে হবে, তবে বড় কোনো রোগ নয়, জীবন মৃত্যুর ঝুঁকি নেই। আপনি আস্তে আস্তে যদি চিকিৎসকের পরামর্শ মেনে চলতে পারেন অনেকটা ভালো থাকবেন। কিন্তু এটি মনে রাখবেন একদম নির্মূল হয় না, এটিকে নিয়ন্ত্রণ রাখতে হয়। আশা করি আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ ডাক্তার এস.এম. মোস্তফা জামান। ডাক্তার শামীন আব্বাসী, মিষ্টি রহমান মিতু লিখেছেন ফেসবুক কমেন্টে, তার বয়স 25, প্রেগনেন্সির 12 সপ্তাহ চলছে, তার বাথরুমের খুব সমস্যা হয়, প্রেগনেন্সির প্রথম থেকেই সমস্যায় ভুগছেন, বমি ভাবটা অনেক বেশি, বেশিরভাগ সময় পেট খুব ফুলে ফেপে থাকে বলে তার মনে হয়। আসলে পেট ফুলে ফেপে থাকে, এত চমৎকার উত্তর দিলেন অধ্যাপক মোস্তফা জামান। আমার তো আসলে বলার কিছু নেই, ওই একই ধারাবাহিকতায় কিছু ট্রিটমেন্ট হয়তো আবার রিপিট হবে, কারণ প্রেগনেন্সিতে কিছু হরমোন কাজ করে, স্পেশালি প্রোজেস্টেরন হরমোন। ওই হরমোনটার কাজই হচ্ছে কনস্টিপেশন দেওয়া। তো এই জন্যই হয়, ইটস ভেরি ন্যাচারাল ইন প্রেগনেন্সি, এটাকে খুব অ্যাবনর্মাল ভাবে নেওয়ার কিছু নেই। কিন্তু এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমরা মাদেরকে বলি যে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে, আঁশযুক্ত শাকসবজি যেটাকে বলা হয়, যে সবজিগুলো আঁশ আছে, ইসবগুলের ভুসি খেতে পারবেন কিনা অনেকে প্রশ্ন করেন, এটা প্রেগনেন্সিতে সেফ। এবং যদি একেবারেই দেখা যায় যে খুব ক্রাইসিসে পড়ে গেছেন, তখন হয়তো আমরা একটু সিরাপ খাওয়ার কথা বলি। অসমোল্যাক্স সিরাপ নামে যে সিরাপটা বাজারে পাওয়া যায়, এটা কিন্তু প্রেগনেন্সিতে অ্যাবসলিউটলি সেফ। এটা যদি কারো কনস্টিপেশন হয়, কোনো বেলায় সে 6 চামচ খেতে পারবেন। যখন তার স্টুলটা নরম হয়ে যাবে তখন আবার উনি ছেড়ে দিতে পারেন। এছাড়া আর কোনো প্রবলেম দেখছি না। কিন্তু কারো যদি ক্রনিক্যালি হচ্ছে যে আপনার প্রবলেম থাকে, কনস্টিপেশন থাকে, ওই সময় হয়তো আমাদের সেরাম TSH লেভেলটা একটু দেখতে হয়, কারণ যারা হাইপোথাইরয়েডিজমে ভোগেন তাদের কিন্তু দেখা যায় যে এরকম আরো দীর্ঘদিন একটা কনস্টিপেশনের হিস্ট্রি তারা দেন। আর বমিটা একটা ওয়েলকাম সাইন প্রেগনেন্সিতে। আমি মাদেরকে বলি যে এটা এনজয় করা ভালো, কারণ এরকম বমি তার জীবনে অন্য সময় হবে না যেটা প্রেগনেন্সিতে হয়। এভাবে চিন্তা করলে আপনি বমি কমে যায়। তারপরও যারা ওষুধ খেতে চান তাদেরকে আমরা বলবো যে ট্যাবলেট এমিস্টেট বাজারে পাওয়া যায়, 3 বেলা এটা খেতে পারেন খাওয়ার আগে। আর পেট ফুলে থাকার যে প্রবলেমটা প্রেগনেন্সিতে বলেন, সেই জন্য আমরা ট্যাবলেট অমিডান বা ডাম্পেরিডান 10 মিলিগ্রাম জাতীয় ওষুধ দিয়ে থাকি খাওয়ার আগে। সাথে একটা আমরা যেটাকে বলি অমিপ্রাজল জাতীয় ওষুধ, প্যান্টোনিক্সটা প্রেগনেন্সিতে সেফ, সেটা 3 বেলা করে খেতে পারেন। কিন্তু আমরা যেটা বলি যে খেয়ে শুয়ে পড়বেন না। আপনাদের ওষুধ খাওয়ার থেকে কিন্তু বারবার আমরা একটা কথা বলি যে নিয়ম কানুন মানাটা বেশি ইম্পর্টেন্ট। আমরা কি করি, রাতের খাবারটা খেয়ে বা দুপুরে খেয়ে বিছনায় শুয়ে পড়ি, ওটা করলে কিন্তু এই প্রবলেম গুলো বাড়ে। একটু আমরা বসবো, আমরা একটু হাঁটাচলা করবো, হয়তো আধা ঘন্টার সময় তারপরে হয়তো আমরা রেস্টে যাব। আর প্রেগনেন্সিতে খাওয়ার নিয়মটা হচ্ছে আপনারা অল্প অল্প করে খাবেন, বারবার খাবেন। একবারে অনেক খাবার খেয়ে আমাদের বমি করার দরকার নেই। তো আশা করছি এই নিয়মগুলো মানলে উনি ভালো থাকবেন। ধন্যবাদ ডাক্তার শামীন আব্বাসী। একজন দর্শক রয়েছেন টেলিফোন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বলে অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নওগাঁ থেকে চম্পা বলছি। আমার বাচ্চার জন্য প্রশ্ন করেছি। বাচ্চার বয়স 2 বছর 11 মাস। তো আমার বাচ্চার গত 4 দিন ধরে জ্বর আসছে। তো 2 দিন দিনেও জ্বর ছিল, কিন্তু গত 2 দিন থেকে শুধু রাতে জ্বর আসছে। আর দিনের বেলাতে একটু কম, কিন্তু রাতে 10টার দিক থেকে হচ্ছে বেশি, সকাল 8টা-9টা পর্যন্ত জ্বরটা থাকছে। আর খাবার রুচি নেই একেবারে, লিকুইড খাবার, শুধু ফলের রস, দুধ ছাড়া, শক্ত ভাত এগুলি কিছু খাচ্ছে না। আর এই জ্বরটা কেন আসলো, মানে শীতের কাপড় পরতে চায় না আমার বাচ্চা, খুব ইয়ে করে, খুলে ফেলে দেয় গা থেকে। এখন কিভাবে আসলো? আর রাতে শুধু জ্বর হচ্ছে, গত 4 দিন ধরে এই অবস্থা চলতেছে। আর সিরাপ, আপনার এই সিরাপটা খাওয়াচ্ছি, তবু এই অবস্থা চলতেছে।
আচ্ছা, আমাদের সঙ্গে ডাক্তার আবু সাইদ শিমুল আছেন, তার কাছ থেকে আপনার এই সমস্যার সমাধান পরামর্শ শুনবো। তবে একটা বিরতি থেকে ফিরে আপনি যমুনা টেলিভিশনে টিউনড থাকুন। উনি কি লাইনে আছেন? কিছু প্রশ্ন ছিল। জি, লাইনে আছেন। বলেন। হ্যাঁ আছি। সাথে কি আসলে সর্দি কাশি এসব কি আছে? না, সর্দি কাশি নেই, শুধু জ্বর। আচ্ছা, আপনি কি জ্বরটা মেপে দিয়েছেন? বাসায় কি থার্মোমিটার আছে? হ্যাঁ মেপেছি। আপনার 101 এর উপরে, একটু 102 এর নিচে, 101 এর প্লাস এরকম। জি আমরা উত্তরটা দিচ্ছি। আচ্ছা, উত্তর এখন দিব না বিরতির পর? আমরা বিরতি থেকে ফিরে উত্তরটা নিই জনাব আবু সাইদ শিমুল। একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, করোনা হেল্পডেস্ক থেকে আরেকটা বিরতির সময় হলো, একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। বিরতিতে যাওয়ার আগে নওগাঁ থেকে চম্পা তার ছেলের জন্য ফোন করেছিলেন ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে। তিনি প্রশ্ন রেখেছেন। ডাক্তার আবু সাইদ শিমুল, এবার আমরা শুনতে চাই। আসলে ওটাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। এই সময় কিন্তু বাচ্চাদের একটু জ্বর আসলে হচ্ছে। আপনার কণ্ঠে খুব উৎকণ্ঠা আমরা পেয়েছিলাম। সেটা হচ্ছে কেন জ্বর হচ্ছে এটা জানতে চেয়েছিলেন, যে ঠান্ডা লাগা থেকে ওটা হচ্ছে কিনা। ঠান্ডার জনিত যে জ্বরগুলো সেটা কিন্তু সর্দি কাশি থাকে। আপনি কিন্তু বলেছেন যে সর্দি কাশি কিন্তু হচ্ছে না, সুতরাং এটা একটা ভালো সাইন যে না, ঠান্ডা থেকে হয়নি। এই সময় একটু যেহেতু ঋতু পরিবর্তনের সময় বাচ্চাদের জ্বর হচ্ছেই, এবং আপনি স্পেসিফিকলি বলেছেন কিন্তু প্রথম থেকে সারাদিন জ্বর থাকতো, এখন রাতের দিকে জ্বর আছে, সুতরাং বোঝাই যাচ্ছে মোটামুটি এটা ভাইরাস জনিত জ্বর। এটা যেহেতু এখন রাতের দিকে আসে, একটু কমে এসেছে কিন্তু তীব্রতাটা, সেটা আস্তে আস্তে দেখবেন কয়েকদিনের মধ্যেই কমে যাবে। আপনি যেটা ওষুধ এইস বা নাপা যেটাই খান না কেন, 1 চামচ করে 4 বার যদি আরো 2-3 দিন খাওয়ান, দেখবেন যে এই জ্বরটা পুরোপুরি কমে যাবে। আপনি বুকের দুধটা খাওয়ান। আর আপনি কিন্তু জুসের কথা বলেছিলেন, দেখা যাচ্ছে ঘন ঘন বেশি পরিমাণ জুস খাওয়ালে গ্যাস তৈরি হয়। আবার খালি পেটে যদি জুস খাওয়ান, তাতেও কিন্তু আসলে ক্ষতিকর। এই জন্য আমি বলবো একটু শক্ত খাবার ট্রাই করতে পারেন। আপনি সুজি, ঘরে তৈরি এটা মুরগির একটু স্যুপ দিতে পারেন, সাগু দিতে পারেন। এগুলো দিলেই কিন্তু আস্তে আস্তে দেখবেন যে বাচ্চা একটু যদি পুষ্টি পায়, শক্তি পায়, জ্বরটা কমে আসবে। আপনি অমিডন সিরাপটা এর সাথে একটু 1/2 চামচ করে 3 বার খালি পেটে খাওয়ালে তার গ্যাসটা কমে যাবে, একটু খিদে আসবে। সাথে জিঙ্ক সিরাপ দিতে পারেন, যে 1 চামচ করে প্রতিদিন 10 দিন। যদি দেখেন যে না 2-3 দিন পরও জ্বরটা আসলে থাকছে, একেবারে পুরোপুরি যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে যে নিকটস্থ যদি শিশু বিশেষজ্ঞের কাছে যান, কারণ তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে। আমরা হয়তো এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো অ্যান্টিবায়োটিক দিবেন। আর যদি সেটা সম্ভব না হয়, আপনার বাসা থেকে হাসপাতাল ডাক্তার চেম্বার দূরে হয়, তাহলে সিবিসি এবং পিভিএফ এবং সিআরপি এই 3টা পরীক্ষা করে যদি আমাদেরকে জানান, তখন আমরা দেখে একটু বুঝে শুনে অন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ লাগবে কিনা সেটা বলতে পারবো। কিন্তু যেভাবে বলছেন কমে আসছে, তাতে বোঝা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার বাচ্চার জ্বরটা পুরোপুরি চলে যাবে। সুতরাং এই ওষুধগুলো নেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শামীম আব্বাসী, সুমাইয়া হোসেন লিখেছেন তার বোনের বয়স 38 বছর, ওজন 65 কেজি, 3টি বাচ্চা সিজারে হয়েছে এর আগে। প্রথম বাচ্চাটি মারা গেছে, পরের দুটো বাচ্চা, দ্বিতীয় বাচ্চাটি ভালো আছে, তৃতীয় বাচ্চাটি খানিকটা অসুস্থ। তিনি জানতে চেয়েছেন আর বাচ্চা নেওয়া যাবে কিনা, সিজারে কটা বাচ্চা নেওয়া যায়? এটা খুব কঠিন প্রশ্ন। এটা এক এক দেশের জন্য উত্তরটি এক এক রকম। আমাদের কাছে যদি জানতে চান, আমরা 5টা পর্যন্ত সিজারিয়ান সেকশন করে বাচ্চা ডেলিভারি হয়েছে আমাদের কাছে, এতটুকু ওনাকে ইনফরমেশন দিতে পারবো আমরা। আবার যেমন জাপানে 8টা পর্যন্ত সিজারিয়ান সেকশন ডেলিভারি হয়েছে, এমনও হিস্ট্রি আছে। তো এটি আসলে স্পষ্ট করে ওভাবে উত্তর দিয়ে এই পেশেন্টকে বিবেচনা করা যাবে না। আমাদের এই রোগীটি বিবেচিত হবে ওনার নিজের পার্সোনাল যে কন্ডিশনটি, তার যে শারীরিক স্ট্যাটাসটি, তার উপরে উনি আসলে কেমন আছেন, কেমন ফিল করেন, তলপেটে ব্যথা কেমন হয়, উনি কেমন মোটা, ওনার কি পরিমাণ কাটা হয়েছিল সিজারিয়ান সেকশনের সময়, মধ্যবর্তী ভাবে কেটে করা হয়েছে না তলপেট কেটে করা হয়েছে, এই সবকিছু নিয়ামকের উপর আসলে নির্ভর করবে তার নেক্সট প্রেগন্যান্সি। আর সিজারিয়ান সেকশনের একটা হিস্ট্রি আসলে আমাদেরকে বলে দিবে না যে পরবর্তী প্রেগন্যান্সি নিতে পারবেন কি পারবেন না। ওনার ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, উনি সুস্থ কিনা, ওনার হাজবেন্ড সুস্থ কিনা, ওনার একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা অসুস্থ, তার মানে অবস্টেট্রিক্যাল হিস্ট্রিও কিন্তু আমাদেরকে গাইড করে যে একটু প্রবলেম আছে এখানে। এখানে পরবর্তী বাচ্চা যে অসুস্থ হবে না বা মারা যাবে না, তার সিওরিটি কি, সেই সকল কিছু বিবেচনা করে, সকল পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হয়তো আমরা ওনাকে একটা ছাড়পত্র দিতে পারবো। তাই শুধু সিজারের উত্তর দিয়ে পরবর্তী বাচ্চা নিতে পারবেন কিনা এটি আসলে বিবেচনা করাটা ভুল হবে। আমরা বলবো যে সাক্ষাতে উনি একজন অবস্টেট্রিশিয়ানকে দেখিয়ে ওনার সকল পরীক্ষা করে, সকল হিস্ট্রি দিয়ে দেন ছাড়পত্র পেয়ে তারপরে পরবর্তী প্রেগন্যান্সির জন্য উনি চেষ্টা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার শামীম আব্বাসী। ডাক্তার এস এম মোস্তফা জামান, একটা প্রশ্ন পেয়েছি একেবারেই যদি বলি সাম্প্রতিক এবং ভয়াবহ একটি সামাজিক সমস্যা, যেটি আমাদের মাদকের সমস্যা। একটি ছেলে ঢাকার কেরানীগঞ্জে বাড়ি, তার ভাই লিখেছে যে ছেলেটি বছর দেড়েক আগে মাদক ছেড়ে বেরিয়ে এসছে,
বয়স 23 বছর মাত্র, কিন্তু তার জটিলতা যে এই এত 1.5-2 বছরেও তার খাওয়ায় রুচি ফেরেনি, এখনও ঘুম ঠিকঠাক হয় না, এবং সাম্প্রতিক জটিলতা আরও বেড়েছে এই সংক্রান্ত। কিছুই সে খেতে পারে না, তার শারীরিক দুর্বলতা ভয়াবহ রকমের। ফলে তার জন্য কি বলার আছে আপনার? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আসলে বাংলাদেশে এটি একটি বড় সমস্যা, এবং এই কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে অল্প বয়সে যে মাদক গ্রহণের ফলে সমাজে যেরকম একটি আমরা বলবো যে কিছু সমস্যা তৈরি হচ্ছে, শারীরিকভাবে অনেকেই কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এমনকি যখন তারা রিহ্যাবে আছেন তখনও কিন্তু আমরা দেখছি যে এর থেকে বের হতে তাকে অনেক দীর্ঘ সময় তাকে পথ পরিক্রমা পারি করছে, এবং আমরা বলছি কি টাইম ইজ দ্য বেস্ট। আমি সবসময় বলি কিছু সময় তাকে দিতে হবে। তার যেমন তার মনের ইচ্ছা শক্তি দরকার, তার যে পারিবারিক যে তার প্রতি যে সহানুভূতি, তার প্রতি যে ভালোবাসা, এটি অত্যন্ত জোরালোভাবে রাখতে হবে এবং তাকে সাপোর্ট দিতে হবে। এর সাথে আমরা বলবো যে একটু সময় লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে একেবারে স্বাভাবিক জীবনে এসেছে আমাদের কাছে অনেক যারা আছে। তবে এটি মনে রাখতে হবে যে তাকে একটু সময় দিতে হবে। পরিবারের প্রতি কিন্তু আমি তাদের প্রতি বলবো যে একটু সময় দিবে, একটু এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করবেন যখন, রুচি বাড়বে। অনেকদিন যেহেতু একটা খারাপ অভ্যাস ছিল, একটি নতুন ভালো অভ্যাস এসেছে। খাদ্যের তালিকাতে সুষম খাদ্য রাখতে হবে, বেশি করে পানি পান করতে হবে, এবং এক্সারসাইজের কোনো বিকল্প নেই। আমি বলবো ওষুধের ভূমিকা কম, এক্ষেত্রে তার মনের ইচ্ছা শক্তি, ধর্মীয় অনুশাসন, আমরা বলবো যার যে ধর্ম আছে সেটি মেনে চলবেন, এবং তার সাথে আমরা বলবো যে পরিবারের যে বন্ধন এবং তার নিজেকে ভালো হবার যে ইচ্ছা শক্তি, এটি ভালোভাবে জাগ্রত করতে হবে। আমি মনে করি এটি কোনো বড় সমস্যা নয়, এই রুচি তার ফিরে আসবে। এবং অনেকেই আছেন একেবারে স্বাভাবিক জীবনে এসেছেন, এমনকি পরবর্তী শরীর চর্চা করে অনেকে ভালো শরীরের অধিকারী হয়েছেন, এরকম দর্শক বা রোগী আমাদের কাছে আছেন। আমি মনে করি তার ভয়ের একেবারেই কারণ নেই। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান, ডাক্তার শামীম আব্বাস এবং ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক আপনারা সঙ্গে ছিলেন। শেষ করতে চাই আজকের করোনা হেল্প ডেস্ক। নিশ্চয়ই সামনের দিনগুলোতে কথা হবে এবং আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো, বিশেষজ্ঞ চিকিৎসকরা শুনবেন, আপনারা পরামর্শ পাবেন, সমাধান পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।